আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। ডিসি পদায়ন নিয়ে অর্থ লেনদেনের অভিযোগ সত্য নয়, দাবি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের। অভিযোগ তদন্তে 3 উপদেষ্টাকে দায়িত্ব প্রদান। ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যা ঘটনায় নাগরিক কমিটির 2 অভিযোগ দায়ের। ট্রাইব্যুনালে 51 অভিযোগের সবগুলোরই প্রধান আসামি শেখ হাসিনা। গুম তদন্ত কমিশন গঠনের পর থেকে এ পর্যন্ত 400 অভিযোগ জমা, বেশিরভাগই ডিজিএফআই, র্যাব, ডিবি ও সিটিটিসির বিরুদ্ধে। বিএসএফ এর নিয়ম বহির্ভূত কাজে কোনো ছাড় নয় বললেন বিজিবি মহাপরিচালক। সাবেক মন্ত্রী এমপিদের দেশ ত্যাগে সহায়তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি। শেয়ার বাজারে টানা দরপতনের প্রতিবাদে বিনিয়োগকারীদের বিক্ষোভ, পিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ দাবি। এবং ভৌগোলিক অবস্থান, জলবায়ু সহ বিভিন্ন কারণে বাংলাদেশে মশার প্রকোপ বেশি, এডিস মশা নিয়ন্ত্রণে সমন্বিত ব্যবস্থাপনায় গুরুত্বারোপ। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে রাজধানীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিত্র প্রদর্শনীর খবর। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। শুরুতেই নারী টি-20 বিশ্বকাপের খবর। দারুণ জয়ে আইসিসি নারী টি-20 বিশ্বকাপ শুরু হলো বাংলাদেশকে। স্কটল্যান্ডকে 16 রানে হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করলো টিম টাইগার্স। এটি বিশ্বকাপের ইতিহাসে বাংলাদেশের প্রথম ম্যাচ জয়। লাল সবুজের পুরুষ ক্রিকেট দলও স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের মঞ্চে প্রথম ম্যাচ জিতেছিল। শারজাত হতে আজকের ম্যাচে টসে জিতে 7 উইকেটে হারিয়ে 119 রান করেছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে 102 রানে থেমে গেছে স্কটিশ নারী দল। Celebrations, such a nice thing. They've come in after a very long time. A first win outside the home conditions in T20 World Cups. What a record that they've managed to better. Nigar Sultana Jyoti would have come in with a lot of pressure over her, and especially when to come in and defend 119. She would have seen this Sarah Bryce innings against Pakistan leading the team to a win. She would have expected Catherine Bryce to lead her team out towards another win. Lister Chatterjee, but the way they all fell, the way the pressure was created by the Bangladesh bowlers just held the Bangladesh team yet again on another occasion out there to defending a target.
All the bowlers, Shauna just bowled one, but look at the others there. 1 for, 1 for, 1 for, 1 for, and 2 for from Ritu, and the economy as well. Ritu 4 overs 2 for 15. Rabea 4 overs 1 for 20. 4 overs 1 for 21, and Nahida 4 overs 1 for 19. Excellent and well backed up in the field. So Bangladesh, the hosts, not playing at home, but playing well away from home in the UAE, in Sharjah. 119 for 7. চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে জানাই অভিনন্দন। জেলা প্রশাসক হিসেবে পদায়ন নিয়ে অর্থ লেনদেন বিষয়ক কথা বলার অভিযোগ উঠেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমানের বিরুদ্ধে। তবে অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন তিনি। অভিযোগ তদন্তে 3 উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ। আরও জানাচ্ছেন রফিকুল বাশার। অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার পর প্রশাসনের প্রায় প্রতিটি উচ্চ পদে নতুন নিয়োগ এবং পদায়ন হয়েছে। এই প্রক্রিয়া এখনো চলছে। সেই ধারাবাহিকতায় 2 ধাপে পদায়ন হয়েছে 59 জন জেলা প্রশাসক। জেলা প্রশাসক পদায়ন নিয়ে অনৈতিকভাবে অর্থ লেনদেন বিষয়ে জনপ্রশাসনের সিনিয়র সচিব ও যুগ্ম সচিবের ফোনের বার্তা বিনিময়ের কিছু তথ্য পত্রিকায় প্রকাশ হয়েছে। সেখানে তারা কোন মাধ্যমে অর্থ নেবেন, ডলার নাকি টাকায়, সিঙ্গাপুরে নাকি অন্য কোথাও, 5 কোটি নাকি 10 কোটি, এই বিষয়ে বার্তা লেনদেন করেছেন বলে অভিযোগ করা হয়েছে। তবে এই তথ্য ঠিক নয় বলে দাবি করেছেন জনপ্রশাসন সচিব। আমার মোবাইলটা হলো স্যামসাং, আর ওটা যে শো করেছে সেটা হলো আইফোন। আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমার সরকার যে টেলিফোন দিয়েছে সেটাও আমি ব্যবহার করি না। আপনারা যারা জানেন আমার আগের যে নাম্বার সেটাই আমি ব্যবহার করতেছি সরকারিভাবে। আপনারা যদি নিউজ করতে চান, স্ট্যান্ডবাজি নিউজ করতে চান, তাহলে এগুলো প্রশ্ন করতে পারেনি। এতদিন আমার সাথে কাজ করেছেন, বিন্দু বিষয়ক যেখানে সত্যতা নাই। আপনাদের 3টা আমি নাম উল্লেখ করতে চাই না। আপনারা যারা ভালো আছেন, আমি ভালোকে ভালো বলবই। তো এই কোশ্চেন করার আগে আপনারা নিজেকে কোশ্চেন করেন, কতটুকু যৌক্তিক হচ্ছে আমাকে আপনার এই কোশ্চেন করা। যদি তথ্য ঠিক না হয় তবে আইনের আশ্রয় নেবেন কিনা জানতে চাওয়া হয় সচিবের কাছে। আমি প্রথমে বলবো যারা এটা করেছে তাদেরকে আমরা কতটুকু গুরুত্ব দিই। একটা রাস্তা লোক আমি অনেক কথা বলতে পারবো, আমি রাস্তা লোকের পিছনে দৌড়াবো না। আবার আমরা সরকারের পজিশন থেকে জনগণের স্বার্থে কাজ করি, যেভাবে আছে সেভাবেই কাজ করব, যতদিন করবো আল্লাহ হায়াতে রেখেছে আমার নিয়মকরণের মোতাবেক। বিষয়টিকে গুরুত্ব না দিলেও এর আগে জেলা প্রশাসক পদায়নে 3 কোটি টাকার চেক উদ্ধার হওয়া নিয়ে যে খবর প্রকাশ হয়েছে তার বিরুদ্ধে 3টি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সচিব জানান। একটা হলো আমরা তথ্য সচিবকে চিঠি লিখেছি এবং সেখানে এই পত্রিকাটার নাম আছে এবং ব্যবস্থা নেওয়ার জন্য সরাসরি সরকারি চিঠি দেওয়া হয়েছে। 2 নম্বর হলো যাকে কেন্দ্র করে এই ভুয়া লোক, তাকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র সচিবকে লেখা হয়েছে। 3 নম্বর হলো ব্যাংকের গভর্নরকে চিঠি দেওয়া হয়েছে। এই ব্যাপারে শুধু ওনার ব্যবস্থাই হবে না, অন্যান্য ব্যাংকেও যাতে এরকম আর কোনো সমস্যা না হয় সেই পদক্ষেপ নেওয়া হতো। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বিরুদ্ধে ওঠা ঘুষের অভিযোগ তদন্তে আইন, স্বরাষ্ট্র ও তথ্য উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। যাত্রাবাড়ী, মিরপুর ও লক্ষ্মীপুরে 3 হত্যাকাণ্ডের ঘটনায় অভিযোগ দাখিল করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। চিফ প্রসিকিউটর বলেছেন আগামী 4 মাসের মধ্যে সংস্কারের পর মূল ভবনেই বিচার কাজ শুরু হবে। মাজহারুল হক মান্না জানাচ্ছেন। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত 18 জুলাই যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে শিক্ষার্থী সাকিব হাসান আর 4 আগস্ট লক্ষ্মীপুরের আরেক শিক্ষার্থী ওসমান গনি নিহত হন। সন্তান হারানোর বিচার চাইতে প্রসিকিউশনের কাছে আসেন নিহতের স্বজনরা। আমার কি বলবো, আমার বলার ভিতর আমার সন্তানের মাথার মধ্যে পিছনে গুলিটা লাগছে, আর পিছনে ডাইন সাইডে যে সিনা বরাবর গুলি লাগছে। আমার ছেলে যে মারছে, আমি যাদের ওইখানে যে পুলিশরা ছিল আমি তাদের বিরুদ্ধে সরকারের কাছে বিচার চাই। আমি আমার ছেলের বিচার তো চাইয়ে, আওয়ামী যে সন্ত্রাসীরা আমার ছেলেকে গুলি করে মারছে তাদের বাংলাদেশের সর্বোচ্চ শাস্তি কামনা করছি। আন্দোলনে নিহত স্বজনদের আইনি সহায়তা দেওয়ার কথা জানায় জাতীয় নাগরিক কমিটি।
তাদেরকে ন্যায় বিচার প্রাপ্তির লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি প্রো বোনো সার্ভিস তথা বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করবে। তবে অগ্রাধিকার ভিত্তিতে অভ্যুত্থানের শহীদদেরকে প্রাথমিক সার্বিক আইনি সহায়তা প্রদান করবে। মিরপুরে বিএফ শাহিন কলেজের শিক্ষার্থী শফিক আহমেদ আহনাবকে হত্যার ঘটনায় অভিযোগ দাখিল করেন নিহতের মা। আমার ছেলে গত 4 আগস্ট মিরপুর 10-এ গুলিবিদ্ধ হয়। আমরা তার লাশ পাই হচ্ছে সরাদি হসপিটালে। কে বা কারা ওখানে গুলি করেছে সেটা আমরা জানি না, যেহেতু আমরা কোনো আসামিকে ওভাবে করিনি, কিন্তু আমাদের সাবেক প্রধানমন্ত্রীর অনুমতিতেই তো এই কাজগুলো হয়েছে। তো আমি চাই যে এটার একটা সুষ্ঠু বিচার হোক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঝুঁকিপূর্ণ ভবন দেখতে আসেন গণপূর্ত মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী। মূল ভবনের যে ছাদের যে ব্যাপারটা আছে, যেগুলো প্লাস্টার ধসে পড়া বা পানি পড়া বন্ধ করার ক্ষেত্রে ছাদটা যদি কমপ্লিটলি ওনারা নতুন করে করেন, সেক্ষেত্রে 3 থেকে সর্বোচ্চ 4 মাস সময় তারা লাগবে, এটা বলেছেন। আমরা চাইব যতদূর সম্ভব দেশ এবং জাতি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দেখানো যে এটা একটা ভালো জায়গায়, ভালো পদ্ধতিতে এটা হচ্ছে। চিফ প্রসিকিউটর জানান, মূল ভবনের সংস্কার কাজ শেষ না হওয়া পর্যন্ত অস্থায়ী ভবনে কাজ চলমান থাকবে। মাছড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হওয়ায় গ্রামীণ কল্যাণকে 666 কোটি টাকা দেওয়ার পূর্ণাঙ্গ রায় লিখতে বিব্রত হাইকোর্ট বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি। একথা জানিয়ে ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ওই রায় প্রত্যাহার করে মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দিয়েছেন হাইকোর্ট। কর দাবি সংক্রান্ত কর কমিশনারের সিদ্ধান্তের বৈধতা নিয়ে গ্রামীণ কল্যাণের করা আলাদা রিটের রুল খারিজ করে 4 আগস্ট রায় দেন বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার এবং বিচারপতি এস.এম. মনিরুজ্জামানের বেঞ্চ। এই রায়ের ফলে আয়কর বাবদ গ্রামীণ কল্যাণের কাছ থেকে দাবি করা অর্থ এনবিআর আদায় করতে পারবে বলে ওই দিন জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। অন্যদিকে গ্রামীণ কল্যাণের আইনজীবী সেদিন বলেছিলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তারা আপিল করবেন। চার্জশিট আমরা তার বিরুদ্ধে অভিযোগের চার্জশিট বাতিলের জন্য কোর্টে প্রার্থনা দিলাম, কোর্ট সেটা রিজেক্ট করে চার্জ গঠন করে তার বিপক্ষে আমরা হাইকোর্টে আসলাম। হাইকোর্টে মাননীয় বিচারপতি জনাব নজরুল ইসলাম তালুকদার সাহেব এই মামলার রুল পর্যন্ত দিলেন না। দীর্ঘ হিয়ারিং এর পর, যেখানে সমস্ত একটা সাধারণ মামলা রুল হয়, রুলও দিলেন না। উনি না দিয়ে মামলাটা খারিজ করে দিলেন, দিয়ে নিম্ন আদালতকে নির্দেশ দিলেন 1 বছরের মধ্যে মামলাটা নিষ্পত্তি করার জন্য। তারপরে এই মামলা সেখান থেকে আপনার উইথড্রয়াল হয়ে যায়। তাহলে কি দেখাচ্ছে যে ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা হয়েছেন, সেই কারণে মামলাটা উইথড্র হয়েছে। আমরা মহামান্য সুপ্রিম কোর্টে আপিল বিভাগে আমরা আপিল করেছি। সুপ্রিম কোর্টও আমাদের একই প্রশ্ন তুলেছেন যে মামলা তো এখন জীবিত নাই, মামলা তো উইথড্র হয়ে গেছে, তাহলে আমরা কিভাবে করব? আমরা বললাম না, মামলাটা উইথড্র হয়, আইনত উইথড্র হয় না। কারণ যেই প্রক্রিয়ায় মামলাটা উইথড্র করা হয়েছে, এখানে আইনগত কোনো প্রক্রিয়া অনুসরণ করা হয় না, না করে এমনভাবে একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আদেশে যেভাবে রাজনৈতিক মামলাগুলি উইথড্র করা হয় সেভাবে উইথড্র করা হয়। গঠনের পর থেকে 13 দিনে 400 অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে গুম সংক্রান্ত কমিশন। বেশিরভাগ অভিযোগ এসেছে র্যাব, ডিজিএফআই, ডিবি ও সিটিটিসির বিরুদ্ধে। সংবাদ সম্মেলনে বলা হয়েছে, যে পরিচয়ে গুম করা হোক তাদের বিচার হবেই। বন্দিশালা পরিদর্শনে ভিকটিমদের বক্তব্যের সাথে মিল পাওয়া গেছে বলেও জানিয়েছেন কমিশন। 10 অক্টোবর পর্যন্ত কমিশনে অভিযোগ দেওয়া যাবে। নাজিব বেগ জানাচ্ছেন। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী আওয়ামী লীগ শাসনামলে গেল 15 বছরে বাংলাদেশে বিরোধী মতসহ 700-র বেশি মানুষ গুম হওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে 150 জনের বেশি মানুষের খোঁজ মেলেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন সংস্থার সদস্যদের হাতে জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে সম্প্রতি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে কমিশনের হাতে 400 অভিযোগ এসেছে। কমিশনের কাছে নিজেদের বক্তব্য তুলে ধরেছেন গুম থেকে ফিরে আসা 75 জন। যারা উঠিয়ে নিয়ে গেছে বা গুম করেছে, তারা আমরা তো এভিডেন্স পাচ্ছি। যাদের বিরুদ্ধে অ্যালিগেশনস, যারা পারপিটেটার্স অফ দ্য ক্রাইম, ওদেরকে তো আমরা তলব করব, তলব করে ওদের স্টেটমেন্ট নিব। বেশি অভিযোগ আসছে র্যাবের বিরুদ্ধে, তারপর ডিজিএফআইয়ের বিরুদ্ধে, তারপর আসছে আপনার
ডিবির বিরুদ্ধে, হ্যাঁ সিটিটিসির বিরুদ্ধে। সম্প্রতি আয়নাঘর সহ গোয়েন্দা পুলিশ ও সিসিটিসির ইন্টারোগেশন রুম পরিদর্শন করেছে কমিশন। গুম হওয়া ব্যক্তি যে মতেরই হোক তার বিচার পাওয়ার অধিকার রয়েছে মনে করে কমিশন। তিনি ডাকাত ছিলেন না তিনি জঙ্গি ছিলেন নাকি এই বিভাজনে আমাদের যাওয়ার কোনো ইখতিয়ার নেই। খুব স্পষ্টভাবে বলি, যিনি এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের শিকার তার অভিযোগ আমরা গ্রহণ করব। কোন কোন সেলে কিভাবে থাকতো, তাদের কখন কখন বাথরুমে নিত, কখন খাবার দিত, কি ধরনের খাবার দিত, কি কি জিনিস ছিল, ওগুলার মিল পেয়েছি। যেই বর্ণনাগুলো দিয়েছেন সেই বর্ণনা অনুযায়ী সেলগুলো এখন অনেকাংশেই নাই। তার মানে হয় স্যার যেটা বলছেন চেঞ্জ করেছে, পরিবর্তন করেছে, কিছু জিনিস ভেঙে ফেলেছে। কমিশন বলছে স্বাধীনভাবে কাজ করবেন তারা। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ নিয়ম নীতির বাইরে কোনো কাজ করলে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী। সাবেক মন্ত্রী এমপিরা অবৈধভাবে কিভাবে দেশের সীমানা পাড়ি দিয়েছেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এসব ঘটনায় বিজিবির কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন বিজিবি মহাপরিচালক। দুর্গাপূজা ঘিরে অস্থিতিশীল পরিবেশ তৈরির আশঙ্কা থাকলেও বিশৃঙ্খলা এড়াতে বিজিবি প্রস্তুত বলে জানান তিনি। শহীদুল্লাহ রাজু জানাচ্ছেন। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর সাবেক মন্ত্রী এমপি সহ আওয়ামী লীগ নেতাকর্মীর পাশাপাশি সরকারি কর্মকর্তাদের অনেকেই সীমান্ত দিয়ে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। আবার পালানোর সময় গ্রেপ্তার হয়েছেন কেউ কেউ। এমন ঘটনায় এখন পর্যন্ত 22 জনকে গ্রেপ্তার করেছে বিজিবি। বিজিবির সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বাহিনীর মহাপরিচালক বলেন, 5 আগস্টের পর থেকে দেশের বাইরে পালিয়ে যেতে পারে এমন ব্যক্তিদের তালিকা করেছেন তারা। 5 আগস্ট বিকাল সন্ধ্যা থেকে আমরা সেটি অনুমান করতে পারছিলাম। অনেকের সাথেই আমরা আলোচনা করে নিজ তাগিদে কারা কারা পালাতে পারে তাদের একটি লিস্ট করে আমি আমাদের সকল আইসিপি, সকল বিওপি, সকল রিজিয়ন সেক্টর ব্যাটালিয়নে সরবরাহ করেছি। আমাদের বিজিবি সদস্যের এই পালিয়ে যাওয়ার জন্য সহায়তা করার মতো অডাসিটি আস্পর্ধা হবে না। আদারওয়াইজ যদি হয় যে কেউ কখনো সহায়তা করেছে সেই বিষয়ে চরম শাস্তির আওতায় আনা হবে। সীমান্ত পরিস্থিতি নিয়েও কথা বলে অফিশিয়ালি পেশাদার একটা সম্পর্ক বিএসএফ এর সাথে বজায় রাখতে হবে, কারণ এটা দেশের সীমান্তের নিরাপত্তার বিষয়টুকু আছে, সেটি আমরা বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করছি এবং কোনো কিছুতে কম্প্রোমাইজ করে নিজেরা ছাড় দিয়ে কোনো কিছু হবে না, এতটুকু নিশ্চয়তা দিচ্ছি। দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে বিজিবি মহাপরিচালক বলেন, বাংলাদেশ ভারত সীমান্তের অভ্যন্তরীণ 8 কিলোমিটার জুড়ে প্রায় 2000টি পূজা মণ্ডপ রয়েছে। গতবারের তুলনায় এবার পূজা মণ্ডপ কিছুটা কম হলেও নিরাপত্তা জোরদার থাকবে। পার্বত্য চট্টগ্রামের বিষয়ে তিনি বলেন, পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে অপ্রীতিকর ঘটনাগুলোকে প্রতিহত করতে কাজ করছে বিজিবি। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। শেয়ার বাজারে টানা দরপতনের প্রতিবাদে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সামনে বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা। বিএসইসি চেয়ারম্যানের নেয়া কিছু সিদ্ধান্তের সমালোচনা করে তারা পদত্যাগও দাবি করেছেন বিক্ষোভকারীরা। ওই দাবিতে পরে কয়েক ঘন্টা বিএসইসি ভবনের মূল ফটক অবরুদ্ধ করে রাখেন তারা। আরও জানাচ্ছেন পরাগ আজিম। আওয়ামী লীগ সরকারের পতনের পর টানা কয়েকদিন চাঙ্গা ভাব ছিল দেশের শেয়ার বাজারে। তবে প্রায় 2 সপ্তাহ পর থেকেই আবার পতনের ধারা শুরু হয়, যা এখনও চলমান। সম্প্রতি তালিকাভুক্ত কয়েকটি কোম্পানিকে শেয়ারের জেড ক্যাটাগরিতে স্থানান্তরের পর দরপতন আরও জোরালো হয়। বুধবার একদিনেই ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমে যায় 132 পয়েন্ট। সেই সঙ্গে উল্লেখযোগ্যভাবে কমে যায় বেশিরভাগ শেয়ারের দাম। এই অবস্থায় রাজধানীর আগারগাঁওয়ে নিয়ন্ত্রক সংস্থার সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন দিশেহারা বিনিয়োগকারীরা। উনি বাইপোস্ট করে কিছু কোম্পানিকে জেড পাঠাইয়ে দিয়ে জেড ক্যাটাগরিতে করে পুরো মার্কেটকে ধ্বংস করে দিয়েছে। 28টা কোম্পানি জেড গ্রুপে নেওয়া হয়েছে, তাদের কোম্পানির তো চেয়ারম্যান, এমডি বা মালিক পক্ষের অনারিয়াম সব কিছু ঠিক আছে, তাহলে সাধারণ বিনিয়োগকারী আজকে পথে বসে গেছে। বর্তমান যে এসএসসি চেয়ারম্যান উনি আসার পরে যে সব পদক্ষেপ নিছে, কোনো পদক্ষেপে শেয়ার হোল্ডারদের জন্য পুঁজিবাজার বান্ধব হয় নাই। এটা একটা সেনসিটিভ জায়গা, এই জায়গাটা কাজ করতে খুব হিসাব কিতাব করে করতে হবে। বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ দাবি করে কর্মসূচিও ঘোষণা করা হয়। আমরা 16টা বছর আমরা চাইছি দেশ পরিবর্তন হবে, বাজার ভালো হবে,
কিন্তু বাজার তো ভালো হলোই না, বরং উল্টা এই 1.5 মাসে 60 থেকে 70% টাকা নাই হয়ে গেছে। বাজার সম্পর্কে তার ন্যূনতম যে জ্ঞান তা সেটা নাই, একমাত্র তার কারণে তাকে পদত্যাগ চাচ্ছি। এই যে শ্রেণীবিন্যাস করেছে তা বাদ দিতে হবে। যে সমস্ত কোম্পানির শেয়ার ইস্যু মূল্যের নিচে অবস্থান করতেছে, আমাদের প্রথম দাবি হলো ওই সমস্ত কোম্পানিকে বাইব্যাক করতে হবে। যদি বাইব্যাক না করা হয়, আমরা আগামী মঙ্গলবার ঢাকায় সরকারের সামনে কাফনের কাপড় পরে আমরা অবস্থান করব। পরে বিনিয়োগকারীরা ডিএসসিসি ভবনের ভেতরে মিছিল নিয়ে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সরকারি কোঅর্ডিনেশন দপ্তর খোলার আহ্বান জানিয়েছেন আহতদের নিয়ে কাজ করা সংগঠন সার্বভৌমত্ব আন্দোলন। সংবাদ সম্মেলনে সংগঠনটির সমন্বয়করা জানান, আহতদের জন্য সরকারের পক্ষ থেকে অর্থ বরাদ্দ দেওয়ার কথা বলা হলেও সেই টাকা না পাওয়ায় অবর্ণনীয় জীবন কাটাচ্ছেন তারা। লালা নওশিন জানাচ্ছেন, যাদের বুকের রক্ত, অঙ্গহানি আর শারীরিক ক্ষতের বিনিময়ে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন হয়ে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, সে আহত ছাত্র জনতা এখনও কাতরাচ্ছে হাসপাতালের বিছানায়। সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সুচিকিৎসা নিশ্চিতের কথা বলা হলেও অনেকেই সঠিক চিকিৎসা পাচ্ছে না বলে অভিযোগ করেছে আহতদের নিয়ে কাজ করা সংগঠন সার্বভৌমত্ব আন্দোলন। বরাদ্দ অর্থ আহতদের কাছে পৌঁছায়নি বলে দাবি তাদের। এখন পর্যন্ত আমি সরকারি কোনো 1 পয়সা পাই নাই, আর আমি যতটুকু জানি সরকার এখন পর্যন্ত কোনো ধরনের কাউকে ওভাবে টাকা দেয় নাই অফিসিয়ালি। আর বিভিন্ন সরকারি হসপিটালগুলোর যে পরিস্থিতি, এই যে ডোনেশন করে না মানুষ, যে সমাজসেবা অধিদপ্তর আছে ওখানে গিয়ে মানুষ ডোনেশন করে, ওই ডোনেশনের টাকা দিয়ে চিকিৎসা হচ্ছে। প্রতিনিয়ত লাশের মিছিল বাড়ছে, প্রতিনিয়ত মৃত্যুর মিছিল বাড়ছে। আমি যদি ওই লাশের ওই ফ্যামিলিকে জিজ্ঞেস করা হয়, তাদের কোনো খোঁজ খবরই নেওয়া হয় না। আহতদের মধ্যে যারা উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে আগ্রহী, তারা আমলাতান্ত্রিক নানা জটিলতার মুখোমুখি হচ্ছে বলে জানায় সংগঠনটি। আজকে আমরা যে দেশ পেলাম, এটা তো আসলে তারা এনে দিয়েছে। তাদের এই চোখের বদলে, হাতের বদলে, পায়ের বদলে, তাদের ক্ষতর বদলে আমরা পেয়েছি। তো আমাদের সরকারের প্রথম উচিত ছিল ফার্স্ট প্রায়োরিটিতে এই বাচ্চাদেরকে, এই জনতাদেরকে, আহত মানুষদের চিকিৎসা প্রদান করা, সুচিকিৎসা সুনিশ্চিত করা। সেটা তারা করে নাই, করতে পারে নাই সঠিক পরিকল্পনার অভাবে। আহত ছাত্র জনতার সুচিকিৎসা নিশ্চিতে সরকারি কোঅর্ডিনেশন দপ্তর খুলে প্রাথমিকভাবে সেখানে 1000 কোটি টাকা বরাদ্দের দাবি জানিয়েছে সার্বভৌমত্ব আন্দোলন। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। রাষ্ট্র সংস্কারে গঠিত 6টি কমিশনের মধ্যে 5টি চূড়ান্ত হয়েছে, বাকি একটি 2-1 দিনের মধ্যে চূড়ান্ত হবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। কমিশনের অগ্রগতি নিয়ে শনিবার থেকেই প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথম দিন বিএনপির সাথে বৈঠক করবে উপদেষ্টা পরিষদ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে নিয়ে ওঠা অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে বলেও উল্লেখ করেন প্রেস সচিব। পাঁচটা কমিশন মোটামুটি ফাইনালাইজ, এটা জাস্ট ডিক্লারেশনটা বাকি। আর একটা কমিশনের 2-1 জনের নাম একটু বাকি আছে, এটাও আমরা আশা করছি 1-2 দিনের মধ্যে এটা ফাইনালাইজ হবে। পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলাপটা শুরু হচ্ছে শনিবার 2:30টার সময়। প্রথম দিন বিএনপি থাকবে, এটুকু আমি বলতে পারি। এরপরে তো আরও বাংলাদেশের প্রধান কিছু পার্টিগুলো থাকবে। আশুলিয়ার শিল্পাঞ্চলে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। বন্ধ থাকা বেশ কয়েকটি কারখানা আজ খুলে দিয়েছে কর্তৃপক্ষ। ওইসব কারখানার শ্রমিকরাও শান্তিপূর্ণভাবে কাজে যোগদান করেছেন। আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর, নিশ্চিন্তপুর, জিরাবো ও কাঠগড়ার কারখানা পরিস্থিতি স্বাভাবিক। প্রতিটি কারখানার সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। তবে শ্রম আইনের 13-1 ধারায় এখনও 7টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এছাড়াও কারখানায় প্রবেশ করে অভ্যন্তরীণ বিষয়ে বনিবনা না হওয়ায় 11টি কারখানার সকালে ছুটি ঘোষণা করে মালিকপক্ষ। আশুলিয়া শিল্প পুলিশ 1 এর পুলিশ সুপার সরওয়ার আলম বলেন, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শিল্পাঞ্চলের কারখানাগুলোতে শান্তিপূর্ণভাবে উৎপাদন কার্যক্রম চলছে। চলতি মৌসুমে ডেঙ্গুতে 1 মাসে সর্বোচ্চ 91 জনের প্রাণহানি হয়েছে সেপ্টেম্বরে। কীটতত্ত্ববিদদের আশঙ্কা, অক্টোবর মাসেও ডেঙ্গুর মৃত্যুর হার কমবে না, বরং মশার প্রজনন ঘনত্বের বিবেচনায়
হটস্পটগুলো চিহ্নিত করে এডিস মশা নিধন না করলে মৃত্যুর মিছিল ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। জান্নাতুল বাকিয়া কেকা জানাচ্ছেন। এডিস মশা নিধনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাথে চুক্তির আওতায় মশার প্রজনন ঘনত্ব জরিপ পরিচালনা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ। গত সপ্তাহে উত্তরা, গুলশান ও বনানীতে এডিস মশার প্রজনন পরিস্থিতির জরিপ হয়েছে। দক্ষিণ সিটির ধানমন্ডি ও যাত্রাবাড়িতেও জরিপ করে গবেষণা টিম। ওই 5 এলাকায় এডিস মশার ব্লুটো ইন্ডেক্স বা প্রজনন ঘনত্বের ন্যূনতম সহনীয় মাত্রা 20-এর কয়েক গুণ বেশি পাওয়া গেছে। আর জুলাইতে করা জরিপে ঢাকার বাইরে চট্টগ্রাম, কক্সবাজার, বরগুনা ও পটুয়াখালীতেও মশার প্রজনন ঘনত্ব বেশি পেয়েছিলেন গবেষকরা। সেপ্টেম্বর এবং অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি যে খারাপ আকার ধারণ করবে সেটি জুলাই মাসেই আমি আমার গবেষণা থেকে বলেছি। যখন কোথাও এডিস মশার ঘনত্বের ইন্ডেক্স 20-এর উপরে থাকে তখন ধরে নেওয়া হয় ওই এলাকাতে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু বা চিকুনগুনিয়া হওয়ার সম্ভাবনা আছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী বুধবার পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর শিকার 174 জনের মধ্যে 93 জন ঢাকা দক্ষিণ সিটির, আর 25 জন মারা গেছে উত্তর সিটির বিভিন্ন হাসপাতালে। কীটতত্ত্ববিদদের আশঙ্কা, ডেঙ্গুতে প্রাণহানির উচ্চ হার ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। এডিস মশার প্রাপ্ত ঘনত্ব, তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত এবং ডেঙ্গু রোগীর সংখ্যা এগুলো মিলিয়ে আমরা একটি ফরকাস্টিং মডেল তৈরি করি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অক্টোবর জুড়েই ডেঙ্গুর প্রকোপ থাকবে বেশ ভয়াবহ আকারে। যদি আমরা এটিকে এখনই নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে বছর জুড়েই ডেঙ্গুর প্রকোপ এবছর থাকবে। তাই এখনই জরুরি ভিত্তিতে হটস্পট ম্যানেজমেন্ট করে ডেঙ্গু রোগী এবং হাসপাতাল যেখানে ডেঙ্গু রোগীর চিকিৎসা হয় সেখানে যদি উড়ন্ত মশা থাকে তাহলে সেই মশাগুলো জ্যামিতিক হারেই ডেঙ্গু রোগ ছড়াবে। সঙ্গে সঙ্গে ব্রিডিং সোর্স ম্যানেজমেন্ট এবং লার্ভাল ম্যানেজমেন্টও করতে হবে। ব্রিডিং সোর্স ম্যানেজমেন্ট করার জন্য জনগণকে সম্পৃক্ত করা অত্যন্ত প্রয়োজনীয়। মশার হটস্পট চিহ্নিত করে নিধন করা না গেলে সারা বছরই ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর ঊর্ধ্বমুখী প্রকোপ চক্র থামানো যাবে না বলে কীটতত্ত্ববিদদের আশঙ্কা। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। ভৌগোলিক অবস্থান, তাপমাত্রা, আর্দ্রতা ও জলবায়ু সহ বিভিন্ন কারণে বাংলাদেশে মশার প্রকোপ বেশি। বছরের নানা সময়ে ডেঙ্গু সহ বিভিন্ন মশাবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। সম্প্রতি দেশে ডেঙ্গু জ্বর মহামারী রূপ ধারণ করেছে। পরিস্থিতির উন্নয়ন এবং এডিস মশা নিয়ন্ত্রণে শুধু ওষুধ প্রয়োগই নয়, সমন্বিত মশা ব্যবস্থাপনার মতো বিজ্ঞানসম্মত পদক্ষেপ নিতে হবে। ধ্বংস করতে হবে মশার আবাসস্থল। আফরোজা হাসি জানাচ্ছেন। ডেঙ্গু জ্বর এডিস মশাবাহিত ভাইরাসজনিত রোগ। মূলত এডিস ইজিপ্টি প্রজাতির মশা বাংলাদেশে ডেঙ্গু রোগের জন্য দায়ী। জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত এডিস মশার বিস্তার বেশি ঘটে বলে এ সময়ে ডেঙ্গু জ্বরের প্রকোপ দেখা যায়। প্রাপ্তবয়স্ক এডিস মশা দেখতে অন্যান্য প্রজাতির মশার তুলনায় ভিন্ন। দেহে ও পায়ে সাদা কালো দাগ দেখেই সহজেই এডিস মশা চেনা যায়। ডেঙ্গু জ্বরে আক্রান্ত কোনো রোগীর রক্ত পান করা এডিস মশা সুস্থ মানুষকে কামড়ালে ডেঙ্গু রোগ ছড়ায়। সাধারণত কামড়ানোর 3 থেকে 14 দিনের মধ্যে আক্রান্ত ব্যক্তির শরীরে তীব্র জ্বর অনুভূত হয়। সেই সাথে শরীর জুড়ে থাকে প্রচণ্ড ব্যথা। এছাড়া এর প্রভাবে রক্তে প্ল্যাটিলেট বা অনুচক্রিকার সংখ্যাও কমতে থাকে। এমনকি যথাযথ চিকিৎসার অভাবে মৃত্যুও হতে পারে। তবে ডেঙ্গু আক্রান্ত হলে বিশ্রামের পাশাপাশি পর্যাপ্ত পানি ও তরল জাতীয় খাবার গ্রহণ এবং দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হয়। ডেঙ্গু প্রতিরোধে এরই মধ্যে মশা নিধন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। পাশাপাশি মশা নিয়ন্ত্রণে বিভিন্ন ধরনের জনসচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে। তবে এডিস মশা দমনে প্রয়োজন সকলের সক্রিয় অংশগ্রহণ। এর বিস্তার রোধে বসতবাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। 3 দিন পর পর পড়ে থাকা পাত্র, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিক বোতলসহ যে কোনো উন্মুক্ত স্থানে জমে থাকা পানি নিয়মিত অপসারণ করতে হবে। পর্যাপ্ত ঔষধ প্রয়োগের মাধ্যমেও প্রাপ্তবয়স্ক মশা ও লার্ভা ধ্বংস করা যায়। এছাড়া ডেঙ্গু জ্বর থেকে রক্ষার জন্য দিনে কিংবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে।
জানালায় মশা প্রতিরোধক নেট ব্যবহার এবং স্প্রে কিংবা কয়েল ব্যবহারের মাধ্যমেও এডিস সহ অন্যান্য মশা থেকে নিরাপদ থাকা সম্ভব। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এডিস মশা ও ডেঙ্গু জ্বর নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছি খানিকক্ষণের বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের পাল্টা জবাবের হুমকি, তেল আবিবে অভিযান জোরদার করেছে হিজবুল্লাহ ও সশস্ত্র গোষ্ঠী হুতি। বিরতির পর আমন্ত্রণ আরও একবার। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর পাল্টা হামলার হুমকি দিয়েছে ইসরায়েল। তবে হামলা জোরদার করেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি। এদিকে সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে ইসরায়েলের বিমান হামলায় অন্তত 3 জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। অন্যদিকে ফিলিস্তিনের গাজায় হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েল। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিন। এই প্ল্যাটফর্মে প্রদর্শিত হচ্ছে দর্শক নন্দিত সব মঞ্চ নাটক। এরই ধারাবাহিকতায় শুক্রবার আই স্ক্রিনে আসছে মঞ্চ নাটক একগুচ্ছ গল্প। সেখানে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী অপে করিম, আজাদ আবুল কালাম সহ অনেকে। আই স্ক্রিন সাবস্ক্রাইব করে নাটকটি উপভোগ করতে পারবেন দর্শক। নিটোল টাটা বিশেষ সংবাদ। অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের শিক্ষার্থীদের আঁকা ছবি নিয়ে শুরু হলো চিত্র প্রদর্শনী। বিকেলে ধানমন্ডির শফিউদ্দিন শিল্পালয়ে 3 দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়। 5ই অক্টোবর পর্যন্ত প্রদর্শনী সকাল 11টা থেকে শুরু হবে। আয়োজকরা বলছেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতিভার প্রতি গণসচেতনতা সৃষ্টির জন্যই এই উদ্যোগ। এ সময় উপস্থিত ছিলেন ফ্যাশন ডিজাইনার রুদাব্বা তাজিন, অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান স্থপতি আনিকা তাবাসসুম সহ অনেকে। এবারে কৃষি সংবাদ। জনপ্রিয় ফল আঙ্গুর প্রথমবারের মতো চাষ করে সফল হয়েছেন চাঁদপুরের উদ্যোক্তা কামরুজ্জামান প্রধানিয়া। বাণিজ্যিকভাবে এই উদ্যোক্তা ইতিমধ্যে 20 শতক জমিতে আঙ্গুরের চাষাবাদ শুরু করেছেন। চাঁদপুর জেলায় আঙ্গুর চাষের জন্য বিশেষভাবে উপযোগী বলে দাবি স্থানীয়দের। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। সুন্দরবনের করমজল বন্য প্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্র পরিদর্শন করেছেন 21 দেশের সেনাবাহিনীর 75 জন পদস্থ কর্মকর্তা। বিশেষ প্রশিক্ষণে বাংলাদেশে আসা পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা, কুয়েত, কাতার, নেপাল সহ বিভিন্ন দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পর্যটন কেন্দ্র ঘুরে দেখেন। কয়েকজন কর্মকর্তার সাথে তাদের পরিবারের সদস্যরাও ছিলেন। সেনাবাহিনীর কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দর্শনীয় স্থানগুলো পরিদর্শনে সহযোগিতা করেন বন বিভাগের কর্মকর্তারা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। এআই দিয়ে ভবিষ্যতে ব্যবসায়িক কার্যক্রম আরও সহজ করা সম্ভব বলে মনে করেন এআই বিশেষজ্ঞ ও গুডম্যান লার্নটার্নের প্রতিষ্ঠাতা রাজ গুডম্যান।
ঢাকায় উদ্যোক্তাদের সংগঠন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত এআই নিয়ে 4 ঘন্টার নলেজ সেশন অনুষ্ঠিত হয়। সেশনে রাজগুডম্যান অংশগ্রহণকারী বিভিন্ন কোম্পানির সিইও ও প্রতিনিধিদের সাথে মানব এআই সহযোগিতা, এআই এর সামাজিক ও নৈতিক দিক, ভবিষ্যতের এআই এবং এর ক্রমবর্ধমান প্রভাব, ব্যবসায়িক ব্যবস্থাপনায় কাজে লাগানোর কার্যক্রম আরও সহজ করার উপর জোর দেন। ইও বাংলাদেশের সভাপতি ফতিম হক বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাকে কিভাবে বাংলাদেশের ব্যবসায়িক ব্যবস্থাপনায় কাজে লাগানো যায় সেই বিষয়ে ধারণা নিতে এই নলেজ সেশনের আয়োজন। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি। আর বিরতির পর খেলার খবরে থাকছে। বিরতির পর আপনাদের সাথে আছি চ্যানেল আই সংবাদ নিয়ে। এবারে খেলার খবর।